আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও চলতি মাসের শুরুতেই বঙ্গের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরপর দুটো রাজনৈতিক হেভিওয়েট জনসভা এবং একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি ও পশ্চিমবঙ্গের 20টি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা এক প্রকার বলে দেয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আর এই পশ্চিমবঙ্গে যে 42টা লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ও ভাইটাল হলো উত্তর চব্বিশ পরগনা জেলা। আর উত্তর চব্বিশ পরগনা জেলায় যে 5টি লোকসভা কেন্দ্র আছে সেই 5টি লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে চলেছে, অর্থাৎ এই 5টি লোকসভা কেন্দ্রে পদ্মফুলের চাষ হবে না ঘাসফুল ফুটবে, তা নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো শুরু করছি আজকের আলোচনা। জেলা উত্তর চব্বিশ পরগনা, সেখানে যে লোকসভা কেন্দ্রগুলো আছে সেই লোকসভা কেন্দ্রগুলোর আগামী লোকসভা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছে এবং সম্ভাব্য ফলাফল কোন দিকে যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলার 5 লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম যে লোকসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করব তা হলো বনগাঁ। আর এই বনগাঁ লোকসভা কেন্দ্রটা নির্ভর করে মতুয়া ফ্যাক্টরের উপরে। বনগাঁ লোকসভা কেন্দ্রে মূলত 90% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। আর এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাদের জনসমর্থন যে রাজনৈতিক দলের দিকে দেয় বা যে রাজনৈতিক দলকে দেয় সেই রাজনৈতিক দলের জয় হয় বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার 17,04,632। বিজেপির টিকিটে মতুয়া ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তিনি 6,87,622 ভোট পেয়েছিল। আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে এই মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ির মমতাবালা ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তিনি পেয়েছিলেন 5,76,028টি ভোট। 1,11,594 ভোটের ব্যবধানে জয়লাভ হয়েছিল শান্তনু ঠাকুরের, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির। এইবারে এই একই মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ি থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই প্রার্থী করেছিল, কিন্তু সেখানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির কেন জয়লাভ হলো, এর মধ্যে লুকিয়ে আছে একটা বেশ ক্রিটিক্যাল অঙ্ক। ক্রিটিক্যাল অঙ্কটা হলো এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন হচ্ছে নাগরিকত্বের আশাকাঙ্ক্ষী, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ কার্যকর করবে বলে জুজু দেখাচ্ছে। আর এই সিএএর জুজুতে বা নাগরিকত্বের জুজুতে বিগত লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাদের জনসমর্থন ভারতীয় জনতা পার্টির দিকে দিয়েছিল, যে কারণে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছিল বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। আবার আগামী লোকসভা নির্বাচনে সেই একই নাগরিকত্ব বা সিএএ জুজু দেখাচ্ছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে ভারতীয় জনতা পার্টি, যে কারণে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ লাগু হওয়ার কথা বলছে। এই সিএএ বা নাগরিকত্বের জুজুতে আগামী লোকসভা নির্বাচনে নাগরিকত্বের আশা বুকে নিয়ে বা নাগরিকত্ব পাবে এই আশায় এই বনগাঁ লোকসভা কেন্দ্রের মতুয়া সম্প্রদায়ের মানুষজন আবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে বা ভোট দেবে। কারণ এই মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ভারতীয় জনতা পার্টি ঢুকিয়ে দিয়েছে যে তাদের নাগরিকত্ব একমাত্র সিএএ এর মাধ্যমে হবে এবং সেটা দিতে পারে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার। আর এই আশার উপর ভর করে বিগত লোকসভা নির্বাচনে যেমন তাদের জনসমর্থন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল, এখনো পর্যন্ত তারা নাগরিকত্ব পায়নি। আবার আগামী লোকসভা নির্বাচনে সেই একই জুজুর উপরে ভরসা করে তারা তাদের জনসমর্থন ভারতীয় জনতা পার্টির দিকেই দেবে এবং এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে নির্দ্বিধায় আবার ভারতীয় জনতা পার্টিরই জয়লাভ হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। এই বারাসাতে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছিলেন। তিনি 1,10,169 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। তারপরে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে, হাবড়া, অশোকনগর, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, সবকটা জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে আবার এই বারাসাত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কাকুলি ঘোষ দস্তিদারকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। সুতরাং আগামী লোকসভা নির্বাচনে এই বারাসাত কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস আবার পাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনের জন্য খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বর্তমান ঘটে যাওয়া যে সন্দেশখালী ঘটনা, সেই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র। তো এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিল অভিনেত্রী নুসরাত জাহান। তিনি 3,50,369 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র 1 লক্ষ ডেবি সিট দেবে,
কারণ এই সন্দেশখালী যে ঘটনা ঘটেছে ধরে নিলাম সেই ঘটনার উপর ভিত্তি করে 1 লক্ষ ভোটের ডেভিসিট দেবে, তাতেও কিন্তু দেখা যাবে যে এই 1 লক্ষ ভোটের যে ডেভিসিট দিল এবং ধরো সেই ডেভিসিটটা পূরণ করতে আরও বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্য জায়গা থেকে আরও 1 লক্ষ ভোট দিয়ে সেটাকে পূরণ করতে হলো, অর্থাৎ টোটাল ধরুন 2 লক্ষ ভোটের গ্যাপ হলো। কিন্তু বিগত লোকসভা নির্বাচনে যে 3.5 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসিরহাট থেকে জয়লাভ করেছিল, সেই 3.5 লক্ষ থেকে যদি 2 লক্ষ বাদও দেওয়া যায়, তাও দেখা যাচ্ছে পাটিগণিত বলছে যে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আগামী লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয় হতে চলেছে। কেননা এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে মূলত একদম খুলে বললে যেটা হয় যে সেটা 70% মুসলিম মানুষের বসবাস। তাই আগামী লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভাতে সন্দেশখালী ঘটনা যাই প্রভাব ফেলুক না কেন, তৃণমূল কংগ্রেস এখানে আবার জয়লাভ করতে চলেছে। বিজেপি কিন্তু এখানে কোনো খাপ খুলতে পারবে না। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম। দমদমের বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় জয়লাভ করেছিল, সেখানে বিজেপির শ্রমিক ভট্টাচার্য পরাজিত হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিল 5,12,062 ভোট এবং বিজেপির প্রার্থী পেয়েছিল 4,59,063টা ভোট। 53,002 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছিল। এই দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে, খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম এবং রাজারহাট গোপালপুর, সব কটাতেই 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টপ মার্জিনে জয়লাভ করে। সুতরাং আগামী লোকসভা নির্বাচনে যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এই দমদম লোকসভাটা বিজেপি যতই চেষ্টা করুক এখানে কোনো তাদের লাভ হবে না। পরবর্তী ও কন্ট্রোভার্সিয়াল লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। ব্যারাকপুরকে কন্ট্রোভার্সিয়াল লোকসভা কেন্দ্র কেন বললাম? কারণ এই ব্যারাকপুর কেন্দ্রের নাম বা ব্যারাকপুরের নাম বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসে বিভিন্ন বিতর্কের কারণে। বিগত লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং জয়লাভ করেছিল বিজেপির টিকিটে। পরবর্তীতে তিনি বিজেপি ত্যাগ করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। কিন্তু তারপর সময় সময় এই অর্জুন সিং এবং তৃণমূল কংগ্রেসের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিতর্ক তৃণমূল কংগ্রেসকে বারবার অস্বস্তিতে ফেলে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের সঙ্গে অর্জুন সিংয়ের বেশ কিছু মনোমালিন্যের খবর আমরা দেখি। সেখানে ঠিক অর্জুন সিংকে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আছে, তারা ঠিক মানিয়ে নিতে পারছে না বা মেনে নিতে পারছে না, কারণ তিনি দুঃসময়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, আবার সুসময়ে হাওয়া দেখে আবার ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে। তো এই সমস্ত দিক পর্যালোচনা করে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী না করতে পারে, সেখানে পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করতে পারে। অঙ্কের হিসাব বলছে আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে যদি প্রার্থী পরিবর্তন হয় এবং সেই জায়গায় যদি রাজ চক্রবর্তী প্রার্থী হয়, তাহলে তার জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়বে। কেননা অর্জুন সিংকে নিয়ে তো বিভিন্ন বিতর্ক ও কন্ট্রোভার্সি এবং স্থানীয় গোলমাল রয়েছে। তারপরে বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, তার মধ্যে কেবল একটি বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছিল। বাকি 6টি বিধানসভাতে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছিল। সুতরাং এই সমস্ত অঙ্ক ক্যালকুলেট করার পরে যা দেখা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে যদি এই ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব সুখকর হবে এবং তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী জেতার সম্ভাবনাও খুব বেশি থাকবে। এই ছিল উত্তর 24 পরগনা জেলা এবং তার 5 লোকসভা কেন্দ্র বনগাঁ, বারাসাত, বসিরহাট, দমদম এবং ব্যারাকপুরের আগামী লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও সম্ভাব্য ফলাফলের একটা আনুমানিক পূর্বাভাস। আমার দেওয়া এই পূর্বাভাস যে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাবে এমন কোনো কথা নেই। আমি শুধু রাজনৈতিক পাটিগণিতের হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম এবং লোকসভা ও পরবর্তী বিধানসভাতে যে ক্যালকুলেশন হয়েছে সেখানে সেই অঙ্কের হিসাব এবং বর্তমান সমসাময়িক পরিস্থিতির কথা তুলে ধরলাম। তবে সময় এবং পরিস্থিতির উপর দাঁড়িয়ে এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে প্রার্থীও পরিবর্তন হতে পারে এবং রাজনৈতিক সমীকরণেরও ভোলবদল হতে পারে। নমস্কার। উত্তর 24 পরগনা জেলার লোকসভা সমীকরণ নিয়ে আলোচনা আজকের এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো